আপনি জিও পলিটিক্সে ট্রাম্পের বক্তব্য ধরলে কিন্তু কোনো লাভ নাই। কারণ হচ্ছে কি, ট্রাম্প অলওয়েজ চিকেন আউট। কিন্তু ভারতকে কিন্তু এখানে সাপোর্ট দিয়েছে জার্মানি। মনস্তাত্ত্বিক খেলাটাই সিআইএ করবে কি, ভারতের এগেইনস্টে ডাইভার্ট করবে। যুক্তরাষ্ট্রের বলয় থেকে পাকিস্তানকে বের করে আনার যে কাজ, এই কাজ হচ্ছে এসসিও সম্মেলনে হবে। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভূমি। বিশ্বদা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। গত 2 দিন ধরে ট্রাম্প যেটা খাচ্ছে, প্রথমটা আমি বলি, সেটা হচ্ছে তার নিজের দেশের আপনার আদালত যে ট্রাম্প যে দ্বিতীয় দফায় ক্ষমতা আসার পর যে বাড়তি ট্যারিফ বিভিন্ন দেশে আরোপ করেছিল, সেটা অবৈধ ঘোষণা করছে বেশিরভাগ। এখন আপনি বলবেন যে আদালতের যে রায় দিল, এটা কি আপিল করার কোনো সুযোগ আছে কিনা, আইনি দিকটা বলবেন। আর কি পরিমাণ ধাক্কাটা খেলো ট্রাম্প প্রশাসন বা ট্রাম্প কি নিজের দেশে কোণঠাসা হচ্ছে কিনা, এটা নিয়ে একটু দর্শকদের বলেন, তারপরে আমি পরবর্তী প্রশ্নে চলে যাব। আচ্ছা, যেটা হচ্ছে যে মার্কিন ফেডারেল আদালত বলছে যে যুক্তরাষ্ট্রের ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট, যেটা সেই অ্যাক্ট হচ্ছে অপব্যবহার করেছে ডোনাল্ড ট্রাম্প। সরাসরি এই কথাই বলেছে। একদম স্ট্রেট বলেছে যে শুল্ক আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি পাওয়ারস অ্যাক্ট অপব্যবহার করেছে মার্কিন প্রেসিডেন্ট, যেটা তিনি করতে পারেন না। ফলে যে বিভিন্ন দেশের পণ্যে আরোপিত যে শুল্ক, এর বেশিরভাগই অবৈধ। আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক আইন, এই আইনে তাহলে কি আছে? এই আইনে প্রেসিডেন্টকে নানা পদক্ষেপ নেওয়ার সুযোগ দিয়েছে। সুযোগ দিয়েছে, কিন্তু যে জিনিসটা দেয় নাই, শুল্ক বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ এবং করারও। আচ্ছা, এই দুইটা বিষয় প্রেসিডেন্টকে দেয় নাই। এইটার দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেসকে। কংগ্রেস যদি পাশ করে, তাহলেই কেবল প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিতে পারেনি। তো উনি কংগ্রেসকে পাশ কাটিয়ে করেছে। এখন যেটা হয়েছে যে ট্রাম্প প্রশাসনের যে বর্ধিত শুল্ক আরোপ, আদালত এটা প্রত্যাহার করতে বলেছে এবং এই টাইমও বেঁধে দিয়েছে একটা, সেটা হচ্ছে 14ই অক্টোবর। এখন বিষয়টা হচ্ছে কি, এই যে তথাকথিত রেসিপ্রোকাল ট্যারিফ, এখন তথাকথিত রেসিপ্রোকাল ট্যারিফ তাহলে কার্যত অবৈধ। আদালত বলছে অবৈধ, কিন্তু আদালত কিন্তু স্থগিতাদেশ দেয়নি। ফলে যেটা হচ্ছে, যেগুলোতে আরোপ করেছে, আরোপ তো করেই ফেলেছে, তো সেটা হচ্ছে চলতে থাকবে। যদি 14ই অক্টোবরে প্রত্যাহার করে, তাহলেই হইলো, কিন্তু এই পর্যন্ত কিন্তু এটা চলবে, অতিরিক্ত আরোপের করে চলবে। এখন যেটা হচ্ছে, এই যে এটার কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছে যে এটা কি অত্যন্ত পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত এবং এটা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ব্যাপক ক্ষতি হবে। এটা যেমন বলেছে, আরেকটা কথা বলেছে যে সেটা হচ্ছে যে তিনি আপিল করবেন। এখন ট্রাম্প দুইটা কাজ করতে পারে, তিনি আপিল করবেন, আমি এটা জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। এখন আপিল করবে। এখন আরেকটা হচ্ছে যে বিষয়টা নিয়ে সে কংগ্রেসে কিছু করতে পারে কিনা, এটা কিন্তু কংগ্রেসে করাটা টাফ। এটা কি মানে আপনার মনে করেন যে সংবিধানের বাইরে থেকে ওনাদের সাথে আলাপ করে যদি আপনি যদি কংগ্রেসে আলোচনা করে যদি বিল পাশ করে নেয়, হ্যাঁ, তাহলে জিনিসটা রিকল করলেই হলো, আর কিছু না। আচ্ছা, তাহলে ওনাকে ম্যানেজ করতে হবে, এটা হলো মূল কথা। ম্যানেজ হবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। এখন দেখেন যে জিও পলিটিক্সে কেউ কারো বন্ধু নয় এবং না বলে কোনো শব্দ নেই, একদম সোজা হিসাব। আপনি জিও পলিটিক্সে ট্রাম্পের বক্তব্য ধরলে কিন্তু কোনো লাভ নাই। কারণ হচ্ছে কি, ট্রাম্প অলওয়েজ চিকেন আউট, রাইট? ঠিক আছে? অর্থাৎ হচ্ছে কি, ট্রাম্প এখন এক কথা বলছে, একটু পরে দেখা যাবে 180 ডিগ্রিতে পোল্টি মারে। তো এই যে চিকেন আউট, তাহলে কি হচ্ছে? তাহলে যুক্তরাষ্ট্রের যদি আপনি বুঝতে চান, যুক্তরাষ্ট্রের যে পলিটিক্স, যুক্তরাষ্ট্রের অবস্থা, এটা যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে করতে হবে কি, স্কট বেসেন্টকে, যিনি হচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি। স্কট বেসেন্ট একটা কথা বলেছে যে
ভারতের সাথে যুক্তরাষ্ট্রের যে বর্তমান সম্পর্কটা খুবই জটিল। ফলে যেটা হচ্ছে মানে ট্রাম্পের এইটা কেন ছিল যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানো আর বিদেশি পণ্যের উপর নির্ভরশীলতা কমানো, বিষয়টা তো তাই ছিল। এখন দেখেন তাহলে বেসিন কি বেসিন কিন্তু আরেকটা কথা তো বলেছে, এটা কিন্তু আদালতে অর্ডার দেওয়ার আগেই, যে দিন শেষে আমরা একসাথে বসবো। তার মানেটা কি? ইঙ্গিত দিয়ে রাখছে সে, তার মানে কি? আলোচনা মানে চিকেন আউট যে হবে এটা আগে ওইটা আগেই কিন্তু ইয়ে করে নিয়েছে। এখন দেখেন স্কট বেসেন্ট আরো কিছু কথা বলেছে, এইসব কথা বলেছে হচ্ছে যে ফক্স বিজনেসকে যে ইন্টারভিউ দিয়েছে, সেই ইন্টারভিউয়ে তিনি বলেছেন কি বিষয়গুলো কি, ভারত কি চায়। অবশ্যই ট্রেড ডিল করার ক্ষেত্রে ভারত তার সুবিধা দেখবে, এটা খুব স্বাভাবিক। এটা ব্যালেন্স ট্রেড ডিল চায় ভারত, এটা খুবই স্বাভাবিক। সেখানে কি থাকবে? কৃষি, দুগ্ধ এবং ছোট উৎপাদকদের সুরক্ষা দিতে হবে। কৃষির কথা কিন্তু বিগত পর ভারতের কৃষির ব্যবস্থা এবং এর উপরে যুক্তরাষ্ট্রের যে হস্তক্ষেপের বিষয়, এটা কিন্তু আমরা এর আগের পর্বগুলিতেও আলোচনা করেছি। সে 1960 থেকে নজর রয়েছে। সেই শুল্ক কিছুটা কমানো যায় কিনা এইগুলোও দেখবে। এখন দেখেন যে যদি এটা যদি হয়, হ্যাঁ, ট্রাম্প কিন্তু মোদিকে 4বার ফোন করেছে, মোদি কিন্তু সেই ফোন রিসিভ করে নেই। রিসিভ করলে কি হইতো, যে ওই শুল্ক জামানের থ্রেটটাই দিত, যে এই চাপিয়ে দিলাম কিন্তু, চাপিয়ে দিলাম কিন্তু। কিন্তু মোদি যেটা করছে কি, একটু একটু চাপহীনভাবে গেল। ভারতের উপর শুল্ক 50% চাপলো ঠিকই, কিন্তু ভারতকে কিন্তু এখানে সাপোর্ট দিয়েছে জার্মানি। যে জার্মান চ্যান্সেলর বলেছে ভারত যেটা করেছে সেটা ঠিক আছে, এবং জাপান যে চুক্তি করেছে সেটা বাস্তবায়নের বিষয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার যে কথা ছিল তা কিন্তু তারা বাতিল করে। ফলে যেটা হলো কি, দেখেন ভারত শুরু করলো এটা একটু সাহস দেখালো, এখন এটা কিন্তু ছড়িয়ে পড়ছে। জার্মানি ভারতের পক্ষে দিয়েছে, চীন তো আগে থেকেই আছে ভারতের পক্ষে। এখন দেখেন তাহলে কি, এখন দেখেন যে আগেই বলেছি যে জিওটিক পলিটিক্সে কেউ কারো বন্ধু নয়। এই ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্র ট্যারিফ নিয়ে তাহলে কি আপাত দৃষ্টিতে কিন্তু ব্যাক ফুটেই চলে গেল। কিন্তু এখন যুক্তরাষ্ট্র যেটা করবে, এবং যুক্তরাষ্ট্র যে কাজ করে, যুক্তরাষ্ট্র যেখানে ফেল করে, কূটনীতিতে যেখানে ফেল করে, বা ইয়েতে যেখানে ফেল করে, সেইখানে সিএকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র। পৃথিবীর 136টা দেশের সাথে সিএ এর চুক্তি করা আছে। এইসব দেশ থেকে সিএ সরাসরি অ্যারেস্ট করতে পারে। তাহলে সিএ কি করবে? সিআইএ হচ্ছে ওই দেশের উপর ডিপ স্টেট ওয়ার চালাবে। ডিপ স্টেট ওয়ার কি? ওই দেশের যে এনজিও আছে, ওই দেশের যে প্রকাশনা আছে, ওই দেশের যে বুদ্ধিজীবী আছে, এইগুলার মাথা কিনবে। মাথা কিনে ওই দেশে কি হচ্ছে, ক্ষমতাসীনদের বিরুদ্ধে ব্যবহার করে। ওই দেশে হচ্ছে খালি ওই দেশে না, বিভিন্ন দেশে, যেসব দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধপূর্ণ দেশের বাণিজ্য আছে, ওই দেশগুলোতে কে করবে, আর্টিকেল লিখাবে বিভিন্নভাবে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করবে। ইনফ্লুয়েন্স করে কি হবে, যে মানুষ যাতে বোঝে কি, যে আরে আসলে তো এটাই ঠিক। কিন্তু এটা হচ্ছে কি, এটা হচ্ছে সিআই এর ফর্মুলা। সিআই হচ্ছে ওই জিনিসটা টেকনিক্যালি মানুষের মাথায় যে ভুল তথ্য, ভুল ইনফরমেশন, ভুল নেগেটিভ, মানে মনস্তাত্ত্বিক খেলা, মনস্তাত্ত্বিক খেলাটাই সিআইএ করবে কি, ভারতের এগেইনস্টে ডাইভার্ট করবে, বা চীনের এগেইনস্টে ডাইভার্ট করবে। প্রেশার কি একটা প্রেশার, মানুষের উপর একটা প্রেশার ক্রিয়েট করা, যেটা কিন্তু আমরা সম্প্রতিও দেখেছি। এটা প্রায়, এবং এটা কিন্তু খালি যে ভারত বা বলে কথা না, এটা আরো বিভিন্ন দেশে আমরা আচ্ছা দাদা, আমরা তাহলে যেহেতু আপিল করবে এবং আলোচনাও হতে পারে, আপনি যেটা বললেন, আমরা পরবর্তীতে এবং খুবই ইন্টারেস্টিং একটা বিষয় চলে যাচ্ছে, সেটা হচ্ছে আপনি জানেন এসসিও আপনার এখন বর্তমানে যে 2 দিনের বৈঠক আজকে থেকে শুরু আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি। তার আগে গতকাল মোদি চলে গিয়েছে চীনে, এখানে পাকিস্তানের প্রেসিডেন্ট, হ্যাঁ পাকিস্তানের প্রেসিডেন্টের কাছে ভেরি ইন্টারেস্টিং দেখার বিষয়, কোনো এক ফাঁকে ফুঁকে এই দুইজনের আলাপ হতে পারে কিনা। তা আমরা যে ভূমিকাটা মানে ফোকাস করতে চাই সেটা হচ্ছে যে এই সম্মেলনে যাওয়ার আগে চীন একটা চিঠি লিখেছিল মোদিকে। এই চিঠিতে কি ছিল, কি এমন ম্যাজিক ছিল যে 7 বছর পর তো প্রায় যাচ্ছে, চীনে পৌঁছাইছে, একবারই এত সম্পর্ক ভালো হয়ে গেল, ভালো হঠাৎ করে। অথচ যুগের পর যুগ দেখে আসতেছে সীমান্ত নিয়ে গালওয়ান যুদ্ধ হলো, মার খাইলো, মানে গালওয়ানওয়ালা, এই সব কিছু মিলে আপনি তো বলতেছেন জিও পলিটিক্সে কেউ কারো বন্ধু না, আবার আসলেই বন্ধু না, কিন্তু আবার শত্রু তো কেউ কারো না।
আপনার প্রয়োজনে আমি আপনার সাথে থাকবো। এইভাবে এটা তো টেরিটরিগত খেলা, টেরিটরি। এখন দেখেন ভারত কি করেছে, হ্যাঁ, এই চিঠি মানে চিঠিটা চিঠির জায়গায় আসতেছি। ভারত কি করেছে, চীনে গত মার্চে হচ্ছে চীনের পণ্যে 30% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, ঠিক আছে, নভেম্বরের মধ্যে চীন যদি ট্রেড ডিল না করে তাহলে এটা হবে 145%। 45% বাট সপ্তাহ দেড়েক আগে কিন্তু যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে এটা 200% করবে। করবে। ঠিক আছে, এইবার ভারত কিন্তু হুম, 50% অলরেডি ভারতের উপর আরোপিত এবং বিপর্যস্ত। ভারতের উপর 50% আরোপিত এবং বিপর্যস্ত। এর ফলে কি হয়েছে, ভারতের অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, অনেক শ্রমিক বেকার হয়েছে, দেখা গেছে অনেক শিল্প প্রতিষ্ঠান মান্দাজের মুখে পড়েছে। এখন দেখেন তাহলে কি হলো, যে এই যে যুক্তরাষ্ট্রের যে এই যে শুল্ক নীতি, এই যুক্তরাষ্ট্রের এই শুল্ক নীতি কিন্তু একটা ম্যাজিক দেখিয়েছে। ম্যাজিকটা কি, চীন আর ভারতের মধ্যে অস্বাভাবিক উষ্ণতম সম্পর্ক হ্যাঁ, যেটা এবং যেটা হচ্ছে কি 7 বছর পরে নরেন্দ্র মোদী হচ্ছে দেখেন চীন সফর গেল, এবং যেটা হচ্ছে বলা হচ্ছে যে এই সফরে নতুন দিগন্তের উন্মোচন হবে। এটা কিন্তু খুবই আশাবাদী এবং খুবই একটা বড় বিষয়। এখন দেখেন যে যেসব বিষয় এত বছর অমীমাংসিত ছিল ভারত এবং চীনের মধ্যে, ধাপ ধাপ করে সেই দরজা কিন্তু খুলে গেল। সেগুলো কি, সীমান্তে অমীমাংসিত যে সমস্যা ছিল সেইগুলো, এবং দেখেন যেটা হচ্ছে যে বিনিয়োগে ভারতের বাধা ছিল সেই বাধা ভারত তুলে নিল। তারপরে হচ্ছে যে ভারতের হ্যাঁ ইউরিয়া রপ্তানিতে চীনের বাধা ছিল, সেইটা প্রত্যাহার করে নিল। ভারত চীন যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ ছিল, সেইটা শুরু করে দিল। এইরকম যেসব জিনিস যে ভারতের চীনা পর্যটকদের প্রবেশে নিষিদ্ধ ছিল সেই ভিসা দেওয়া শুরু করলো। মানে যে দেখেন যে একটা হচ্ছে বিরাট কর্মযজ্ঞ কিন্তু শুরু হয়ে গেল এটা। আপনি মনে করেন শি জিনপিং এবং মোদিকে একটা থ্যাঙ্কস দেওয়া হচ্ছে যে ট্রাম্পকে। দেখেন এইখানে এই খেলাটাতে আসতেছি এখন, যেটা হচ্ছে দেখেন এই এত কিছু কিন্তু চিঠির পরে এত কিছু কি কেন বললাম যে ট্রাম্পের শুল্ক নীতি ম্যাজিক, এটা ট্রাম্পের শীর্ষ বাণিজ্য উপদেষ্টা ভারতকে ক্রেমলিনের লোন দিয়ে বললো কেন, ভারতের 2 শীর্ষ কূটনীতিক ক্রেমলিন সফর করেছে এবং ক্রেমলিনের সাথে নানা চুক্তি করেছে। হ্যাঁ, এইটা হচ্ছে দিল্লিতে নিযুক্ত চীনের যে রাষ্ট্রদূত সে হচ্ছে লুফে নিয়েছে এবং বলছে যে ভারতের প্রতি দমন নীতি। ঠিক আছে, এবং সাথে সাথে কি উনি কি করলো, যে ভারতীয় পণ্য চীনের বাজারে প্রবেশের দিকে হ্যাঁ যে ইয়ে করলো, চীনের বাজারে যে প্রবেশ করবে সেটা দ্বার খুলে দিল না। চিঠিটা মূলত হচ্ছে শি জিনপিং জি দিয়েছিল মোদি দ্রৌপদী মুর্মু, দ্রৌপদী মুর্মু ভারতের প্রেসিডেন্ট। কেন দিয়েছিল, চিঠিতে দিয়েছিল আসলে ভারতের মনোভাব যাচাই, যে আমি তো করে আমার উপর 145 চাপতেছে, তোমার উপরেও কর আরোপ বাড়তেছে। হ্যাঁ, তাহলে আমরা যদি করের বোঝা এর এগেইনস্টে যদি আমরা একসাথে কিছু করতে পারি তাহলে কেমন হয়। মানে ভারতের মনোভাবটা জানতে চাইছিল। হ্যাঁ, মূলত ছিল এইটাই। হ্যাঁ, তো বেইজিং দিল্লিকে আহ্বান জানায় একটা ইয়ে দিয়ে, সেটা কি, আধিপত্যবাদ এবং শক্তির রাজনীতির বিরোধিতা। এই দুইটা পয়েন্টে এই দুই দেশ এক হয়েছে। এই ছিল হচ্ছে চিঠি চিঠির মূল সারমর্ম। এবং এতে কিন্তু ভারত কিন্তু এটাকে লুফে নিয়েছে। যে তাহলে খারাপ হয় না, তাহলে আর যুক্তরাষ্ট্র যেহেতু আমাকে শাস্তি দিতে চায়, তাহলে আমি যুক্তরাষ্ট্রের শক্তির সাথে যে যে যুক্তরাষ্ট্রের পরাশক্তি তার সাথে আমি মিশে মিশে তাহলে পরাশক্তির জোটটা বড় করি। বিষয়টা তো তাই। এখন যেটা হচ্ছে শি জিনপিং কি বললো, যে হাতিয়ার ড্রাগনের যে নৃত্য সেটা কিন্তু খারাপ দেখাবে না। আর মিডিয়াগুলো এটার একটা নাম দিল, সেটা হচ্ছে বেলেট নৃত্য। এসসিও সম্মেলনের কিওয়ার্ড হচ্ছে আমেরিকা বিহীন বিশ্ব ব্যবস্থা কেমন হতে পারে সেইটার মডেল, একদম স্ট্রেইট হিসাব। এইখানে হচ্ছে এইখানে চীন বুঝিয়ে দিতে যায় যে চীন, ইরান, রাশিয়া, ভারত এইগুলোর উপরে জানুয়ারি থেকে এই যে ধারাবাহিকভাবে যে পদক্ষেপ নিচ্ছে, এই পদক্ষেপ আসলে খুব বেশি কিছু করতে পারে, প্রভাব ফেলতে পারেনি। এই বিশ্ব সম্মেলনে হচ্ছে পুতিন হচ্ছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক করবে, বিভিন্ন বাণিজ্যের প্রশ্ন হবে, এবং যেটা হচ্ছে যে এই যে যুক্তরাষ্ট্রের যে এই টেরিফ মোকাবেলায় কি করা যায় সেইটা নিয়ে হচ্ছে কাজ করবে হচ্ছে চীন। পাকিস্তান বলছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরে দ্বিতীয় ধাপ শুরু হবে, যেখানে শিল্প সহযোগিতা এবং আধুনিক কৃষি প্রযুক্তির উন্নয়নের
মূল কেন্দ্র হবে। মূল কেন্দ্র হবে। এখন দেখেন তাহলে কি হবে, এই শিল্প সহযোগিতা আধুনিক প্রযুক্তি পাকিস্তানকে সহযোগিতা দিতে চাচ্ছিল যুক্তরাষ্ট্র। এখন এই কথা কে বলছে? শাহবাজ শরীফ বলছে যে এটা হবে, বা যদি ইসাকদার এই কথা হচ্ছে জানিয়ে থাকে, হ্যাঁ, তাহলে কি দাঁড়াবে? তাহলে এখানে যুক্তরাষ্ট্র মায়ের খেলো, একদম পাল্টা চাপটে ঘাড়া এলো। তাহলে কি যুক্তরাষ্ট্র এখন পাকিস্তানের পিছনেও লাগবে? যুক্তরাষ্ট্রের বলয় থেকে পাকিস্তানকে বের করে আনার যে কাজ, এই কাজ হচ্ছে এসসিও সম্মেলনে হবে। কারণ ইতিমধ্যে চীন কিন্তু এইটার যে রোডম্যাপ লোন দিয়েছে। এই রোডম্যাপ কিন্তু পুতিন এবং শি জিনপিং মিলেই করবে। তো সুপ্রিয় দর্শক, আজকের এই পর্বটি কেমন লেগেছে আমাদের জানাবেন। আর বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টে শেয়ার করবেন। আমাদের এখানে যদি আপনারা কিছু জানতে চান, আমাদেরকে অবশ্যই কমেন্টে লিখুন, আমরা চেষ্টা করব সে বিষয়ে আলোচনা করার জন্য। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল ফের দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।